নীনা কাপড় বদলানোর জন্য একটি রুমে যায়। বাইরে রজত আর অর্জুন নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু ভেতরে গিয়ে সে জানতে পারে সেখানে আরেকটি মেয়ে আছে যে তাকে গায়তনদের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। নীনা তাকে মাইন্ড কন্ট্রোলে ফেলার চেষ্টা করে এবং সেখানেই থাকতে বলে, কিন্তু মেয়েটি চতুরতার সাথে একটি ছুরি বের করে নিজের হাতেই আঘাত করে, ফলে মাইন্ড কন্ট্রোল ভেঙে যায়। এরপর সে দৌড়ে এসে নীনাকে ধরে দেয়ালে আছাড় মারে এবং বলে, তুমি খুবই অদ্ভুত মেয়ে, আমি প্রায় তোমার ফাঁদে পড়েই গিয়েছিলাম, কিন্তু এখন আর এসব কাজ করবে না। তারা যখন কথা বলছিল তখন বাইরে থেকে দরজায় ধাক্কাধাক্কির শব্দ শোনা যায়, কারণ ভেতরে এত বেশি শব্দ হচ্ছিল যে বাইরে থাকা সবাই সন্দেহ করতে শুরু করেছিল। বাইরে থেকে বলা হয়, তুমি তো শুধু কাপড় বদলাতে গিয়েছিলে, এত সময় লাগছে কেন আর এত শব্দ হচ্ছে কেন? টাকমাথার সেই মেয়েটি নীনার মুখ চেপে ধরে মনে মনে ভাবল, পরিস্থিতি মোটেও ভালো নয়। অনেকক্ষণ কোনো সাড়া না পাওয়ায় অর্জুন সিদ্ধান্ত নেয় যে তাকে ভেতরে যেতেই হবে। কয়েক সেকেন্ড পর সে দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে। কেউ রুমে ঢুকেছে বুঝতে পেরে মেয়েটি নীনাকে ছেড়ে দেয়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে বলে, তুমি কি নিজে থেকে মৃত্যুকে খুঁজতে এসেছ? এই কথা বলেই সে পূর্ণ গতিতে অর্জুনের দিকে ছুটে যায়। তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল সে তাকে হত্যা করতে চায়, কিন্তু ঠিক তখনই রজত অর্জুনের সামনে এসে দাঁড়ায় এবং বলে, অর্জুন সাবধানে, ও খুবই বিপজ্জনক। মেয়েটি যখনই অর্জুনের নাম শোনে তখনই সে যেন জমে যায়। তার চোখ বড় হয়ে যায়, শরীর কাঁপতে শুরু করে এবং মুখ দিয়ে ঘাম ঝরতে থাকে। সে বিশ্বাসই করতে পারছিল না এ কি সত্যি সেই অর্জুন। সে একটু এগিয়ে গিয়ে ভালো করে তাকায়। হ্যাঁ, এ সেই অর্জুন যে একসময় বিশ্ববিদ্যালয়ের সব গুন্ডাকে একাই ধ্বংস করে দিয়েছিল। তার মনে পুরনো স্মৃতি ফিরে আসে। বিশ্ববিদ্যালয়ে অর্জুন এক হাত নিজের পকেটে রেখে আরেক হাতে সবচেয়ে শক্তিশালী নেতাকে তুলে ধরেছিল, আর এখন আবার তার চারপাশে সেই ভয়ঙ্কর লাল আভা ছড়িয়ে পড়ছে। মেয়েটিও নিজেও বহু মানুষ হত্যা করেছে, কিন্তু তার মনের ভেতর থেকে একটি কণ্ঠস্বর বারবার বলছিল, যদি আমি অর্জুনের উপর আক্রমণ করি তাহলে আজই আমার শেষ দিন। তার মাথা দ্রুত কাজ করতে শুরু করে, সে কোনোভাবে বাঁচার উপায় খুঁজছিল। এদিকে রজত অর্জুনকে রক্ষা করার জন্য হাত তুলে সামনে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি। সবাই ভেবেছিল মেয়েটি আক্রমণ করবে, অথচ সে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর মাথা নিচু করে অর্জুনের সামনে শুয়ে পড়ে। কিছুক্ষণ এভাবেই থাকে। নীনাও অবাক হয়ে যায়, যে মেয়েটি কিছুক্ষণ আগেও তাকে মারতে চাইছিল সে এখন এ কি করছে। এরপর মেয়েটি 4 হাত পায়ে ভর দিয়ে অর্জুনের কাছে এগিয়ে আসে এবং বলে, মাস্টার, আমাকে শাস্তি দিন, আপনি যা বলবেন আমি তাই করব। সবাই হতবাক হয়ে যায়। অর্জুন আগের মতোই শান্তভাবে দাঁড়িয়েছিল, তার হাত এখনও পকেটে, তার শরীর থেকে বিশাল শক্তির স্রোত বের হচ্ছিল। সে জিজ্ঞেস করল, সত্যি করে বলো, তোমার আসল মাস্টার কে, আর তোমাকে এখানে কে পাঠিয়েছে? মেয়েটি উত্তর দিল, আমার মাস্টার তো আপনি, আমি তো মাত্র বললাম, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? এরপর সে হঠাৎ নিজের সব কাপড় খুলে ফেলে এবং বলে, এ ব্যাপারে আপনার কি মত? এই দৃশ্য দেখে অর্জুন, রজত এবং বাকিরা সম্পূর্ণ হতবাক হয়ে যায়। রজত কোনোভাবে সাহস সঞ্চয় করে বলে, তুমি সব কাপড় খুললে কেন? মেয়েটি অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকায়, কিন্তু আসলে তার আরেকটি পরিকল্পনা ছিল যা কেউ বুঝতে পারেনি। সে একটি স্মোক গ্রেনেড বের করে ছুঁড়ে মারে। ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়তেই সবাই বুঝে যায় যে তার আসল উদ্দেশ্য ছিল পালিয়ে যাওয়া। আগের সবকিছু ছিল শুধু মনোযোগ সরানোর কৌশল। সে দ্রুত বের হওয়ার পথে দৌড়াতে শুরু করে, বাকিরাও বুঝতে পেরে তার পিছু নেয়। মেয়েটি ভয়ে মরিয়াভাবে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই অর্জুন তার সামনে উপস্থিত হয় এবং মুখ চেপে ধরে তাকে উপরে তুলে ফেলে। মেয়েটির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে কাঁপা কণ্ঠে বলে, আমাকে মেরো না, আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। যে মেয়েটিকে তুমি গতকাল বাঁচিয়েছিলে এবং তার 2 ভাইকে উদ্ধার করেছিলে, তাদের ইতিমধ্যেই কলোসিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। এখন যদি আমাকে মেরে ফেলো তাহলে তাদের কি হয়েছে কখনো জানতে পারবে না। অর্জুন তার কথা শুনে হাত একটু ঢিলে করে, তারপর তার চোখের দিকে তাকিয়ে শান্তস্বরে বলে, আমার তাতে কোনো আগ্রহ নেই। পরক্ষণেই সে সর্বশক্তি দিয়ে মেয়েটিকে বিল্ডিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কাঁচ ভেঙে সে নিচের বন্যার পানিতে পড়ে যায়। সে পানিতে অসংখ্য ভয়ঙ্কর দানব ছিল। পানিতে পড়ার পরই তার মৃত্যু হয়। এরপর রজত ও নকুল নিজেদের মধ্যে আলোচনা করছিল, আর অর্জুন নীরবে তাদের দেখছিল। রজত জিজ্ঞেস করল, মেয়েটি কে ছিল? সে বলল, তার নাম টিয়া, তার 2 বড় ভাই আছে, আমরা তাদের চিকিৎসার জন্য এখানে এনেছিলাম, কিন্তু তারা কখন চলে গেল? কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল। অর্জুন কোনো উত্তর দিল না। রজত দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, আমাদের কিছু একটা করতেই হবে। যদি আমরা তাদের না বাঁচাই তাহলে সেই বিশাল ইঁদুরগুলো তাদের খেয়ে ফেলবে। বিশাল ইঁদুর কথাটা শুনতেই অর্জুনের আগ্রহ আবার জেগে ওঠে। সে জানত এই বিশ্ববিদ্যালয় থেকেই একসময় সেই দৈত্যাকার ইঁদুরদের বিবর্তন শুরু হবে। সে জিজ্ঞেস করল, তোমরা কোন ইঁদুরদের কথা বলছো? এরপর অর্জুন হাঁটতে শুরু করে এবং বলে, চলো দেখি এরা কারা এবং কি করছে।
নিনাও তার পিছু নেয়। সে এখানে থাকতে চাইছিল না, কারণ আবার কেউ এসে তাকে অপহরণের চেষ্টা করতে পারে। রজত বুঝতে পারে যে অর্জুন কলোসিয়ামের দিকে যাচ্ছে, সেখানে ভয়ঙ্কর বিপদ থাকতে পারে ভেবে সে বারবার অর্জুনকে থামানোর চেষ্টা করে এবং বলে, একটু থামো, আগে শান্তভাবে চিন্তা করি, না ভেবে কোনো সংঘর্ষে জড়ানো ঠিক হবে না। অন্যদিকে কিছু দূরে একটি গবেষণাগারের পাশে বিশাল একটি ধাতব খাঁচা ছিল। সেখানে কাঠের একটি মঞ্চের উপর সেই মেয়েটির 2 ভাইকে বেঁধে রাখা হয়েছিল। খাঁচার সামনে দাঁড়িয়েছিল গায়তোন্দে। সে মেয়েটিকে বলল, যদি তুমি কলোসিয়ামে অংশগ্রহণ করো তাহলে আমি তোমার 2 ভাইকে মুক্তি দেব। গায়তোন্দে নিজের বাম পাশে তাকালো, যেখানে তার 2 ভাই দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি ছোট প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিল। তারা সামান্য নড়াচড়া করলেও প্রাণ হারানোর আশঙ্কা ছিল। তাদের মধ্যে একজন টিয়াকে চিৎকার করে বলল, গায়তোন্দের কথা বিশ্বাস করো না, যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও। এ কথা শুনে গায়তোন্দেলি এসে বলল, পরামর্শটা বেশ ভালো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। টিয়া তখন মাটিতে দাঁড়িয়েছিল, তার হাতে একটি লাঠি যা সে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে রেখেছিল। সে গায়তোন্দেকে জিজ্ঞেস করল, আমি পালিয়ে যাওয়ার মানুষ নই, কিন্তু তুমি কি সত্যিই কথা রাখবে? আমি যদি জিতে যাই তাহলে কি আমার 2 ভাইকে ছেড়ে দেবে? গায়তোন্দে উত্তর দিল, যদি তুমি এখানে লড়াই করে বেঁচে থাকতে পারো তাহলে আমি তোমার 2 ভাইকে মুক্তি দেব। তার কথা শেষ হতেই পেছনের খাঁচাটি খুলে গেল। সেখান থেকে একটি বিশাল আকৃতির ইঁদুর বেরিয়ে টিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। খাঁচা খোলার শব্দে শুনেই টিয়ার শরীর ঘেমে ভিজে যায়। সে বুঝতে পারে সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। সাহস সঞ্চয় করে পিছনে তাকাতেই দেখতে পায় একটি বিশালাকার ইঁদুর তার দিকে ধেয়ে আসছে। প্রাণীটির মুখ ভর্তি ধারালো দাঁত, আর সেটি সরাসরি তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল। টিয়া কিছু বুঝে ওঠার আগেই ইঁদুরটি তার হাতে কামড় বসিয়ে দেয়। অন্য হাতে লাঠি থাকলেও সে কিছুই করতে পারছিল না, কারণ প্রাণীটি এতটাই শক্তিশালী ছিল যে তাকে এদিক ওদিক ছুঁড়ে মারছিল। যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে তার মনে শুধু ভাইদের সঙ্গে কাটানো সুখের স্মৃতিগুলোই ভেসে উঠছিল। একদিন তার 2 ভাই অনেক কষ্ট করে প্রচুর মাশরুম সংগ্রহ করে এনেছিল। একজন ভাই হাসতে হাসতে পড়েছিল, দেখো আজ আমরা এত খাবার পেয়েছি যে পেট ভরে খেতে পারবো। টিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল, ভাই এই মাশরুমগুলো বিষাক্ত নয় তো? পাশে বসা টাকমাথার ভাইটি বলেছিল, আমরা কিভাবে আমাদের ছোট বোনকে এমন কিছু খাওয়াবো যদি না জানি এগুলো নিরাপদ কিনা? এরপর সে সব মাশরুম নিজের কাছে নিয়ে একাই খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে বাকিরা অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তুমি এটা কি করলে? ভাইটি হেসে উত্তর দেয়, আমি আগে খেয়ে দেখি, যদি আমি না মরি তাহলে তোমরা খেতে পারবে। কয়েক সেকেন্ড পরই তার মুখ থেকে ফেনা বেরোতে শুরু করে। ভাই ও বোন দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। তোমার কি হচ্ছে? তখনই তারা বুঝতে পারে মাশরুমগুলো সত্যিই বিষাক্ত ছিল। টাকমাথার ভাইটি দুর্বল কণ্ঠে বলে, আমি আকাশে অনেক লাল ছাতা দেখতে পাচ্ছি। বাকিরা চিৎকার করে বলে, তাড়াতাড়ি সব মাশরুম বমি করে বের করে দাও। কিছুদিন পর তার 2 ভাই একটি মিশনে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার আগে তারা টিয়াকে বলেছিল, যদি আমরা এই মিশন সফলভাবে শেষ করতে পারি তাহলে অনেক কন্ট্রিবিউশন পয়েন্ট পাবো। এরপর আর খাবারের চিন্তা করতে হবে না, ফিরে এসে আমরা অনেক মজার খাবার খাবো। কিন্তু টিয়া জানতো না তাদের জন্য এমন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। বর্তমানে ফিরে এসে দেখা যায় তাদের বোনের উপর ইঁদুরের আক্রমণ দেখে 2 ভাই ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাদের মুখ বেয়ে ঘাম ঝরছিল। তারা চিৎকার করে বলছিল, পালাও, আমাদের কথা ভেবো না, যেভাবেই হোক এখান থেকে বেঁচে বেরিয়ে যাও। গায়তোন্দে বিরক্ত হয়ে বলল, তোমরা আমাকে আনন্দ উপভোগ করতে দিচ্ছ না, খুব বেশি চিৎকার করছো। এরপর তার একজন লোক এগিয়ে এসে তাদের পায়ের নিচে থাকা স্টুলে লাথি মারে। সঙ্গে সঙ্গে গলায় বাঁধা দড়ি টান টান হয়ে যায়। 2 ভাই দাঁত চেপে যন্ত্রণা সহ্য করতে থাকে। এদিকে টিয়ার হাত তখনও ইঁদুরের মুখে আটকে ছিল। সে ভাইদের দিকে তাকিয়ে দেখে কি অবস্থা হয়েছে। রাগে তার চোখ লাল হয়ে যায়। সে লাঠিটি উঁচু করে সজোরে ইঁদুরটির চোখে ঢুকিয়ে দেয় আর বলে, মরে যা। চোখে আঘাত পাওয়ায় ইঁদুরটি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং টিয়াকে ছেড়ে দেয়। টিয়া মাটিতে পড়ে যায়। তার হাত মারাত্মকভাবে আহত হয়েছিল। তবুও সে অন্য হাত দিয়ে শরীর টেনে ভাইদের দিকে এগোতে শুরু করে। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সে বলছিল, আর কয়েক সেকেন্ড, আমি আসছি, আমি তোমাদের বাঁচাবো। সে কষ্ট করে সামনে এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই ইঁদুরটি আবার তার পিছনে এসে দাঁড়ায়। টিয়া কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি তার কোমরের উপর পা রাখে। প্রচণ্ড আঘাতে সে আবার মাটিতে লুটিয়ে পড়ে। সবকিছু দেখে গায়তোন্দে হো হো করে হেসে ওঠে, বলে, তোমার মতো তুচ্ছ মানুষও নাকি অন্যকে বাঁচানোর স্বপ্ন দেখে? আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। এসব অর্থহীন স্বপ্ন দেখা বন্ধ করো। তোমাদের মতো লোকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবুও টিয়া হাল ছাড়েনি। সে মাটিতে হামাগুড়ি দিয়ে ভাইদের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আহত ও ক্ষুব্ধ ইঁদুরটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল এবার সে শেষ আঘাত হানবে। 2 ভাইয়ের গলায় বাঁধা দড়িও ক্রমশ শক্ত হয়ে আসছিল। টিয়া কান্না করতে করতে মনে মনে বলল, আমাদের সবার সঙ্গে এমন কেন হচ্ছে? আমি শুধু আমার 2 ভাইয়ের সঙ্গে বাঁচতে চেয়েছিলাম, এখন আমাকে কে বাঁচাবে? হয়তো এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় অর্জুন। সে এগিয়ে এসে ইঁদুরটির গালে একটি চড় মারে। পরের মুহূর্তেই ইঁদুরটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে উড়ে যায়। অর্জুন গম্ভীর দৃষ্টিতে মৃত ইঁদুরটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। টিয়া ঘুরে অর্জুনের দিকে তাকায়। সে প্রথমে ভেবেছিল অর্জুন শুধু ইঁদুরটিকে হারিয়েছে, কিন্তু পরে বুঝতে পারে একটিমাত্র চড়েই সে ইঁদুরটির মাথায় উড়িয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর নকুল, রজত এবং নিনাও সেখানে পৌঁছে যায়। রজত মনে মনে ভাবছিল অর্জুন খুবই আবেগপ্রবণ আর রাগী,
কে জানে রাগের মাথায় সে এবার কি করবে। কিন্তু অর্জুনের শক্তি দেখে সেও অবাক হয়ে যায়। নকুলের অবস্থাও একই ছিল। অন্যদিকে নীনা ভয়ে কাঁপছিল। অর্জুনকে এতটা রাগান্বিত আগে কখনো দেখেনি সে। গায়তন্দেও সবকিছু লক্ষ্য করছিল। মাত্র একটি চড়েই বিশাল ইঁদুরটির এমন অবস্থা দেখে তার শরীর ঘামে ভিজে যায়। কিছুক্ষণ আগেও যে মানুষটি সবাইকে নিয়ে হাসাহাসি করছিল, এখন সে নিজের প্রাণ নিয়েই চিন্তিত হয়ে পড়েছে। অর্জুন নিজের হাতের দিকে তাকিয়ে ভাবল, মাত্র এতটুকু শক্তিতেই যদি এই অবস্থা হয়, তাহলে ইঁদুরটার মধ্যে বিশেষ কিছু ছিল না, শুধু আকারটাই বড় ছিল। এর মধ্যে কোনো কোড়ও নেই। তবে সে লক্ষ্য করেছিল অন্য মিউটেন্ট প্রাণীদের তুলনায় এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এদিকে গায়তন্দে হঠাৎ নিজের লোকদের নির্দেশ দিল, সব খাঁচা খুলে দাও। তারপর অর্জুনকে উদ্দেশ্য করে গালি দিয়ে বলল, যদি মরার এতই শখ থাকে তাহলে তোমার সেই ইচ্ছা পূরণ করে দিই। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সব গেট খুলে যায় আর খাঁচাগুলো থেকে একের পর এক বিশালাকার ইঁদুর বেরিয়ে এসে অর্জুনের দিকে এগিয়ে আসতে শুরু করে।